উপমা খেয়াল করল তাদের দিকে এগিয়ে আসছে রোমান। সে আরাফের উদ্দেশ্যে বলল, আগে বলো মেয়েগুলো কে? ওই যে মেহনুবা আর তাসু। ওহ, রোমান এদিকে আসছে, পরে কথা হবে। আমি চাই না ও আমাদের সম্পর্কে জানুক। ঠিক আছে, ব্লকটা খুলে দিও। এবার যাও। ভালোবাসি বলো। বাসি। যাও তো। মুচকি হেসে আরাফ চলে গেল। উপমার কাছে এসে রোমান বলল, আমার একটা কাজ ছিল, আমাদের বেরুতে হবে। বিল পেমেন্ট করেই এসেছি আমি। না করলেও অসুবিধে হতো না, আমিও করতে পারতাম। সরি। কিছু না, চলুন। আমাকে ড্রপ করে দিবেন নাকি এটার সময়ও নেই? কি যে বলো না উপমা। চলো। আরাফের মুখে হাসি দেখে মেহনুবারও যেন ভালো লাগছে। আরাফের দিকে তাকিয়ে সে বলল, তোমাকে এভাবেই ভালো লাগে? আরাফের ইচ্ছে করছে তাকে উপমার কথা বলতে, কিন্তু তাসুর সামনে এসব কথা তুলতে তার ইচ্ছে করছে না। তাই সে মেহনুবার উদ্দেশ্যে বলল, মুড ভালো রাখার কারণ পেয়ে গিয়েছি। মিশিকার মুখে সবটা শুনে পাবেল খুশিই হল। আরাফকে তার ভীষণ ভালো লাগে। মিশিকার উদ্দেশ্যে পাবেল বলল, মেহনুবার জন্য আরাফের মতোই একজন জীবনসঙ্গী দরকার। যে ছেলে তার মায়েদের এতটা ভালোবাসতে পারে, নিঃসন্দেহে সে তার স্ত্রীকেও ভালোবাসবে। ভালোই থাকবে আমাদের মেহনুবা। পাবেলার কথা শুনে মিশিকা বলল, দুজনে রাজি হলেই হয় এইবার। আরে হবে। এত ভেবো না তো। মেহনুবার সাথে আজই কথা বলবে। দেখেছই তো, আতিক ডাক্তার হয়েও কেমন। আর আরাফ তো আমাদের ঘরের ছেলেই। হ্যাঁ, আফরান অফিসে। তাকে সবটা ফোনে জানিয়েছে মুনিরা। আরাফের আপত্তি না থাকলে তারও আপত্তি নেই, এটাই মুনিরাকে জানায় সে। মুনিরা ফোন রাখতেই তার উদ্দেশ্য সায়নী বলল, কি মনে হয় তোর, আরাফ রাজি হবে? হবে। কিভাবে বুঝলি? কেননা মেহনুবা মেয়েটাই এমন। আর যদি উপমা তার ভুল বুঝে ফিরে আসে, তাহলে আরাফ তাকে মেনে নিবে না। তার মায়েদের অপমান করেছে সে। ভালোবাসায় এসব বিচার করা যায় না মুনিরা। তুমি কি বলতে চাইছো আপু? ওই মেয়েটা ফিরে আসলে আরাফ যেন মেনে নেয় তাকে? যদি সে ভুল বুঝে ফিরে আসে তবেই। কিন্তু আমি তো মানব না। হতে দিব না এই বিয়ে। এত কিছুর পরেও কিভাবে আরাফ ওই মেয়েকে মেনে নিবে? আমি কিভাবে আফরানকে মেনে নিয়েছি তোকে বিয়ে করার পরেও? সায়নীর কথা শুনে চুপ হয়ে গেল মুনিরা। সায়নী তার দিকে তাকিয়ে বলল, ভালোবাসতাম বলে। কিন্তু উনি পরিস্থিতির শিকার ছিলেন। তা তুমি বুঝেছিলে। আমার মনে হয় আরাফকে আরেকটু সময় দেয়া উচিত। পরিস্থিতির শিকার হোক বা দোষ হোক, ভালোবাসার মানুষটাকে এত সহজে ভোলা যায় না। একবার বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। আমার সাথে উনার ঠিক হলো না? হয়েছে, তবে আমাকেও কিন্তু ছাড়তে পারেনি ও। প্রথম ভালোবাসা আমি ওর। দেখ মুনিরা, তোকে এসব বলার আমার একটাই কারণ। আরাফের জীবনে আমরা কোনো চাপ সৃষ্টি করতে পারি না। তুই তাকে মেহনুবার কথা বলতেই পারিস, কিন্তু জোর করতে পারিস না। উপমার রাগটা কমে নাকি সে অপেক্ষাটুকুও কি আরাফের করার উচিত নয় কি? এসব রাগ না আপু, বেয়াদবি। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে সায়নী বলল, তোর যেটা মনে হয় কর, কিন্তু এই ব্যাপারে আমি পুরোপুরি সাপোর্ট দিব আরাফের সিদ্ধান্তকে। সারাদিন বাইরে ঘোরাঘুরির পরে সন্ধ্যের আগে বাসায় প্রবেশ করল আরাফরা। আরাফ নিজের রুমে এসে ফ্রেশ না হয়েই বিছানায় শরীরটা এলিয়ে দিল।
মগ্ন হয়ে পড়ল সে উপমার ভাবনায়। উপমার সাথে পরিচয়টা হয়েছিল এক বন্ধুর মাধ্যমে। বন্ধুর ফুফাতো বোন উপমা। প্রথম দেখাতে আরাফের তাকে ভালো লাগে। বন্ধুর মাধ্যমে ফ্রেন্ডশিপের প্রপোজাল পাঠালে উপমা একসেপ্ট করে। ফোন নাম্বার আদান প্রদানও হয়। প্রায় 2 মাস কথা বলতে বলতে দুজনেই উপলব্ধি করতে পারল তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে। ব্যাস, শুরু হয়ে যায় তাদের প্রেমের সম্পর্ক। তবে এই 1 বছরে একবারই খুব কাছ থেকে উপমাকে অনুভব করেছে আরাফ। কয়েক মাস আগে সেই বন্ধুর বাসায় তার জন্মদিনের দাওয়াত পায় আরাফ। উপমাও উপস্থিত ছিল। তবে কিছুক্ষণ পর উপমাকে দেখতে পারছে না আরাফ। খুঁজতে খুঁজতে ডাইনিং রুমের পেছনের বারান্দায় তাকে দেখতে পেল সে। উদাসীনভাবে দাঁড়িয়ে আছে উপমা। বাতাসে চুলগুলো উড়ছে তার। এভাবে কোনো মেয়েকে এই প্রথম দেখছে আরাফ। ধীর পায়ে এগিয়ে এসে পেছনে থেকে জড়িয়ে ধরল উপমাকে। উপমা ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, কে? আমার উপমাকে এভাবে জড়িয়ে ধরার সাহস আর কার আছে? আরাফের কণ্ঠ শুনে মৃদু হেসে উপমা বলল, ও তুমি। কি করব বলো? কখনো তো ধরনি, তাই স্পর্শটাও চিনছি না। বিয়ের পর মিশে যাব একেবারে। তবে বিয়ের আগেই আমার একটা ইচ্ছে পূরণ করা যায়। কি? নিজের কপালে তোমার ঠোঁটের ছোঁয়া নেয়ার প্রবল ইচ্ছে আমার। উপমাকে নিজের দিকে ফিরিয়ে তার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল আরাফ। তারপর কানের পাশে মুখটা নিয়ে বলল, শখ পূরণ করে দিলাম। আমারগুলো না হয় বিয়ের পরেই পূরণ করো। এই কি, ফ্রেশ না হয়ে শুয়ে আছিস কেন? মুনিরার ডাকে চিন্তার জগৎ থেকে বেরিয়ে আসলো আরাফ। উঠে বসল সে। সায়নীর সাথে মুনিরা এগিয়ে আসলো আরাফের দিকে। তার পাশে বসে মুনিরা বলল, বাহ, ছেলেটাকে আজ হাসি খুশি লাগছে অনেক। হুম, তা আম্মুগণ হঠাৎ এখানে? বলছি। আগে হাসিমুখ হবার কারণ কি বল? আগে তোমরা কি বলতে এসেছ বলো। আমার মনে হয় আমি জানি তোর হাসিমুখের কারণ। কি? মেহেনুবা? মানে? ওর সাথে বের হয়ে মুড ফ্রেশ হয়ে গেল তোর? সাথে তো তাসুও ছিল। তবে মেহেনুবা আলাদা। হু, তাই আমি ভাবছিলাম এই মিষ্টি মেয়েটাকেই ছেলের বউ করব। কোনো ছেলে? আমাদের ছেলে কয়টা রে? আরাফ অবাক চোখে তাকিয়ে বলল, এসব কি বলছো তুমি? আমি উপমাকে ভালোবাসি, কিন্তু সে তো তোকে ভালোবাসে না। আর আমাদের এত অপমান করার পরেও এসব কি বলছিস তুই? উপমা তোমাদের সরি বলবে বলেছে। কবে? আজই দেখা হয়েছে উপমার সাথে। তোমাদের বলতাম আমি। এতক্ষণে সায়নী বুঝতে পারল আরাফের মুখে হাসির ঝলকের কারণ কি। তবে মুনিরা গম্ভীর গলায় বলল, সরিতেই সব মিটমাট হয়ে যাবে, তুই ভাবলি কি করে? ওই মেয়েকে আমি কখনো ক্ষমা করব না। আমাদের নিয়ে এত কথা বলল, অপমান করে তাড়িয়ে দিল, তোর ভালোবাসার অপমান করল। তারপরেও তুই এসব বলছিস? আমাদের ভালোবাসিস না তুই? বাসি ছোট আম্মু, কিন্তু আমি উপমাকেও ভালোবাসি। তুই ওর মেয়ের জালে অন্ধ হয়ে গেছিস। আমি আর কিছু না বলে মুনিরা চলে গেল রুম ছেড়ে। আরাফ সায়নীর কাছে এসে বলল, উপমা আমার প্রথম ভালোবাসা বড় আম্মু। আমি জানি ও ভুল করেছে, কিন্তু ক্ষমা তো মহৎ গুণ, তাই না? হু, ও যদি তোমাদের সরি বলে তবেই আমি সম্পর্কটা আগাবো। আমি জানি ও বলবে, কেননা ও আজ আমাকে ভালোবাসে বলেছে। তাহলে আরেকটা সুযোগ দে। তবে উপমাকে নয়, নিজের ভালোবাসাকে, যাতে পরবর্তীতে আর কোনো আফসোস না থাকে।
তুই যে সিদ্ধান্ত নিবি নে, আমি তোর সাথে আছি। এবার সব ঠিক হয়ে যাবে, আশা রাখছি। কিন্তু ছোট আম্মু? রাগ কমলে ঠিক হয়ে যাবে। উপমা যা করেছে রাগ করাই স্বাভাবিক। আরাফকে তোর কেমন লাগে? মায়ের মুখে এমন একটা কথা শুনে চমকে গেল মেহনুবা। সে জবাব দেয়ার আগেই তাসু বলে উঠল, আমার তো অনেক বেশিই ভালো লাগে। ভ্রুজোড়া কুঁচকে মিশিকা বলল, যাকে প্রশ্ন করেছি উত্তরটা সেই দিক না? মেহনুবা শান্ত স্বরে বলল, ভালো লাগে। আমরা চাচ্ছি আরাফের সাথে তোর বিয়ে হোক। করবি? কথাটি শুনেই যেন মেহনুবা বিস্ময়ের শেষ পর্যায়ে চলে গেল। আর তাসু হাসি ভর মুখ নিয়ে বলল, এই হ্যান্ডসাম আরাফ, মাই ক্রাশ হবে আমার দুলাভাই। হায়, এর শালি হতে পেরেই যে ধন্য হয়ে যাব আমি। মায়ের দিকে তাকিয়ে মেহনুবা জিজ্ঞাসা করল, এসব কি তুমি বলছ? না মানে আন্টি বা আরাফ জানে? আরে, সায়নীরা রাজি। তারা রাজি মানে আরাফও রাজি। এখন তোরটা বল, তারা রাজি মানে আরাফও রাজি না? আমার আরাফের মতোটা দরকার। তুই তোরটা তো বল। আরাফ যদি চায়, আমার আপত্তি নেই। মেহনুবার জবাব শুনে অবাক চোখে তাকিয়ে তাসু বলল, তার মানে আরাফকে তুই পছন্দ করতি, তাই তো কিছু না ভেবেই হ্যাঁ করে দিলি? এসব কিছু না। তুই তো জানিসই এসবে আমি বিশ্বাস করি না। মিশিকা হেসে বলল, ওরে থামো তোরা। আরাফ এমনই একটা ছেলে, তাকে পছন্দ না করে উপায় আছে। আমি সায়নীকে জিজ্ঞাসা করে আসি, আরাফ কি জানালো। মেহনুবা জানে না আরাফ কি বলবে। উপমার দেয়া আঘাত যে আরাফ ভুলতে পারেনি জানে সে। এত সহজে অন্য একটা সম্পর্কে আবদ্ধ হতে রাজি হবে তো আরাফ? আর সে নিজেই বা এত কিছু জানার পরেও কেন রাজি হয়ে গেল? তাহলে তাসুর কথাই কি সত্যি? আরাফকে সে আগে থেকেই পছন্দ করত? ব্লক লিস্ট থেকে উপমার ফোন নাম্বারটা সরিয়ে তাকে ফোন দিল আরাফ। হ্যালো উপমা, শুনছ? ব্লকটা আমি খুলে দিয়েছি। মুচকি হেসে উপমা বলল, সেটা তোমার ফোন দেখেই বুঝেছি। কাল আসবে আমাদের বাসায়? আম্মুদের বলবে তুমি তোমার ভুল বুঝতে পেরেছ। সরি বলতে আসবো আমি। আমি জানতাম আমার উপমা বেস্ট। তার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। এভাবে নয়, কালই বলবো। তোমার বাসায় আমাকে নেবার জন্য এখানে আসবে না তুমি? তুমি বললে আসব। আঙ্কেল আন্টিকে সরিয়ে বলে আসব। ঠিক আছে, তাহলে কাল দেখা হচ্ছে। এখন রাখছি। মুনিরার রুমে এসে সায়নী বলল, আরাফ যা চাইছে তা কিন্তু অযৌক্তিক নয়। আমি তোকে বলেছিলামও উপমা ফিরে আসলে। আমাকে কিছু বুঝিয়ে লাভ নেই আপু। আমি উপমাকে কখনো ক্ষমা করব না। আরাফের কথাটাও ভাববি না তুই? ও ভাবছে আমাদের কথা। তোরা এখানে? আমি সারা বাড়ি খুঁজছি। মিশিকার প্রশ্ন শুনেই সায়নী বুঝতে পারল তাদের কথোপকথন সে শুনেনি। সায়নী তার দিকে তাকিয়ে বলল, ভেতরে আয় মিশি। ভেতরে এসে তাদের উদ্দেশ্যে মিশিকা বলল, মেহনুবা রাজি হয়েছে, তবে বলেছে আরাফ চাইলেই এই বিয়ে হবে। মুনিরা হাসিমুখে বলে উঠল, ওমা তাই? আমাদের আরাফও রাজি। কেন চাইবে না আরাফ? আমার কথা ঠিক শুনবে। বলেছ ওকে? মুনিরাকে কিছু বলতে না দিয়ে সায়নী বলল, আসলে আরাফের এখনই বিয়ে করার ইচ্ছে ছিল না। আগে বাবার সাথে কাজে হাত লাগানোর ইচ্ছে আছে। তাই ভাবছিলাম যে ছেলেটা আগে কাজে জয়েন করে নিক, তারপর না হয় বলবো।
উহু সায়নী, জয়নের সাথে পছন্দ অপছন্দের সম্পর্ক কি? আচ্ছা আমি নিজেই যাচ্ছি আরাফের কাছে। এতটুক অন্তত ফ্রি আমি ওর সাথে। তার পথ আটকে মুনিরা বলল, আরাফ ঘুমোচ্ছে এখন। উঠলেই আমি জিজ্ঞাসা করব। তবে ধরে রাখুন আপু, মেহেনুবা আর আরাফের বিয়েটা হবেই। অবশেষে কাল ভুল বুঝাবুঝির অবসান ঘটতে যাচ্ছে। উপমাকে নিজের করে পাবে আরাফ, ভাবতেই মনে ভালো লাগা কাজ করছে তার। তার ভালোবাসা পূর্ণতা পেতে যাচ্ছে। কিন্তু তার ছোট আম্মু মেনে নিবে তো উপমাকে? আর বড় আম্মু তো তার সিদ্ধান্তকেই মেনে নিবে বলেছে। এসব ভাবতেই বুকটা ধুক করে উঠছে আরাফের। তার জন্য দুই মায়ের মাঝে আবার দ্বন্দ্ব সৃষ্টি হবে না তো? সকাল 11টা। উপমার মা বাবার সামনে বসে আছে আরাফ। উপমার ভরসায় সে আজ এখানে এসেছে। উপমার মা বাবা আরাফের ঠিক সামনেই বসে আছে। তাদের পাশেই রয়েছে উপমা। যদিও তাদের আরাফের মুখ দেখারও ইচ্ছে ছিল না, তবে উপমার আবদার রাখার জন্যই এসেছে তারা। আরাফ শান্ত ভঙ্গিতে তাদের উদ্দেশ্যে বলল, সেদিনের ঘটনার জন্য আমি দুঃখিত। ফখরুল মোবারক কিছু না বলে চলে গেলেন। আর রূপা আক্তার আরাফের দিকে তাকিয়ে বললেন, একমাত্র মেয়ে উপমা আমার। ও যা চায় আমরা তাই করব। কিন্তু মন থেকে তোমাকে বা তোমার পরিবারকে আমরা মানতে পারব না। সেই তুমি পায়ে ধরে ক্ষমা চাইলেও। উপমার দিকে তাকিয়ে রূপা আক্তার বললেন, তুই কি করতে চাইছিস আমি জানি না, কিন্তু মনে রাখিস এই ছেলে কখনো তার মায়েদের চেয়ে বেশি তোকে দাম দিবে না। সেদিন থাপ্পড় একটা মেরেছিল, মায়েদের প্রশ্রয় বারবার মারবে। এক শাশুড়ির জ্বালায় থাকতে পারতাম না। দুইটা নিয়ে কিভাবে ভালো থাকবি আমি জানি না। কথাটি বলে রূপা আক্তারও ভেতরের দিকে চলে গেলেন। উপমার দিকে তাকিয়ে আরাফ বলল, আমার আম্মুরা অনেক বেশি ভালো উপমা। ভালো রাখবে তোমাকে। চলো তোমার বাসায়। কি যেন বলতে চেয়েছিলে? সবার সামনেই বলবো। মিশিকারা সবাই পাবেলের এক বন্ধুর বাসায় যাচ্ছে আজ। দুপুরের দাওয়াত পেয়েছে তারা। মিশিকা যদিও আরাফকে সাথে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু মুনিরার কাছে শুনেছে আরাফ আজ ব্যস্ত। মুনিরা কিছুতেই চায়নি উপমার কথা তাদের সামনে আসুক। তার আশা পূরণ হয়েছে। কাল রাতেই পাবেলের বন্ধু ফোনে দাওয়াতটা দিল। ভাগ্যিস আজ দাওয়াতে যাচ্ছে তারা, না হলে উপমার ব্যাপারে সবটা জেনে ফেলত। আপনমনে এসব ভেবে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল মুনিরা। মিশিকা তার আর সায়নীর উদ্দেশ্যে বলল, আরাফের সাথে কথা বলে নিস আমরা আসার আগেই। এসে যেন খুশির খবর শুনি। মুনিরা মৃদু হেসে বলল, অবশ্যই, আসি আমরা। মিশিকারা বেরিয়ে যেতেই সোফায় বসে পড়ল মুনিরা। তার পাশে এসে বসল সায়নী। তার দিকে তাকিয়ে সায়নী বলল, উপমা যদি অনুতপ্ত হয় তবে আরাফ যা চায় তাই হবে। বাচ্চারা ভুল করবে, সে ভুল আমরা সাপোর্ট করব। আরাফ আর বাচ্চা নেই মুনিরা, নিজেরটা নিজে বুঝতে শিখেছে। তুই ওকে কোনো প্রেশার দিবি না। উপমা তো সরি বলবেই, তাই তো সে এখানে আসছে। কিন্তু আমি তাকে ক্ষমা করব না। আরাফকে বোঝাবো আমি, মেয়েটা এই বাড়ির যোগ্য নয়। যতক্ষণ না আরাফের মন এটা বুঝবে ততক্ষণ তাকে কেউ বুঝাতে পারবে না। এই প্রথম আমার কোনো সিদ্ধান্তে তুমি আমার সাথে নেই। তুই ও কি আছিস? নীরব হয়ে গেল মুনিরা, সাথে সায়নীও। তারা জানে না সামনে কি অপেক্ষা করছে তাদের জন্য। দুজনের জায়গা থেকে দুজনেই ঠিক। কেউ কারো জায়গায় এসে দাঁড়াতে নারাজ। তবে দুজনের একটাই চাওয়া, আরাফ যেন ভালো থাকে।
আরাফের সাথে বাসায় প্রবেশ করা মাত্রই সায়নী ও মুনিরার দেখা পেল উপমা। তারা ড্রয়িং রুমেই বসে আছে। উপমাকে দেখে সায়নী তার পাশে এসে বলল, ভালো আছো মা? মৃদু হেসে উপমা বলল, জি, আপনি? আছি। আরাফ তাকালো মুনিরার দিকে। সে চুপচাপ বসে আছে। উপমা মুনিরার উদ্দেশ্যে বলল, আপনি আমার উপর রেগে আছেন? আমি আজ সরি বলতে এসেছি। সব রাগারাগির অবসান হবে আজ। কোনো জবাব দিল না মুনিরা। সায়নী বলল, তোমার কোনো সরি বলতে হবে না। তুমি বসো আমাদের সাথে। না, আমি তো বসতে আসিনি। আরাফ চায় আমি যেন আপনাদের সরি বলি। তা বলতেই এসেছি। উপমার উদ্দেশ্যে ফিসফিসিয়ে আরাফ বলল, এভাবে কেন কথা বলছো তুমি? দাঁড়িয়ে পড়ল মুনিরা। তার দিকে এগিয়ে এসে বলল, আরাফ চায় বলে এসেছ? তার মানে তোমার মনে হচ্ছে না তুমি যা করেছ ঠিক করনি? আরাফ চায় বলেই এসেছি। কারণ আমি আরাফকে ভালোবাসি। আরাফের দিকে তাকিয়ে উপমা বলল, কাল যাকে আমার সাথে রেস্টুরেন্টে যাকে দেখেছ, সেই ছেলেটার নাম রোমান। পেশায় ইঞ্জিনিয়ার সে। তুমি জানো এমন কত ছেলে আমাকে বিয়ে করতে চায়? তুমি মেয়েটাই যে সেরা। কিন্তু আমি তোমাকে বিয়ে করতে চাই। কারণ আমি তোমাকে ভালোবাসি। তাই আমি আজ তোমার কথাতেই এখানে এসেছি। আমি জানি উপমা, আমি উনাদের সরি বলবো, তবে আমার একটা কথা তোমার রাখতে হবে। মুনিরা কিছু বলতে চাইলে তাকে আটকালো সায়নী। সায়নী বলল, ওকে বলতে দে মুনিরা। কি বলতে চায় আমরাও শুনি। উপমার দিকে তাকিয়ে আরাফ বলল, আমি বুঝতে পারছি না কি বলতে চাইছো তুমি। এভাবে ঘোলাটে না করে প্লিজ ক্লিয়ার করবা? অবশ্যই করব। আমি চাই বিয়ের পর আমরা আলাদা হয়ে যাব। আমি তোমাকে বিয়ে করব, কিন্তু এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয় আরাফ। কেন জানো? তোমার মায়েদের দেখলেই আমার মনে পড়বে, উনাদের জন্যই তুমি আমার গায়ে হাত তুলেছ। উনাদের সমস্যার জন্যই বাবা তোমাকে মানতে নারাজ। তাই। উপমার কথা শুনে যেন স্তব্ধ হয়ে গেল সায়নী ও মুনিরা। আরাফ মৃদু হেসে বলল, তুমি এসব কি বলছো উপমা? আমি তাদের একমাত্র সন্তান। তাদের ফেলে আমি? তুমি এসব মজা করছো, তাই না? অবশ্যই না। আমিও আমার মা বাবার একমাত্র সন্তান। আমি যদি তাদের ফেলে তোমার কাছে আসতে পারি, তুমি কেন পারবে না? উপমা, তুমি মেয়ে। আর এটাই তো সমাজের নিয়ম, তাই না? তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে উপমা বলল, ও তাই। একটা বিয়ে করাই সমাজের নিয়ম। সেই জায়গায় তোমার দুই মা যে এক ঘরে থাকে। তুমি তাদের ছেলে হয়ে আমাকে নিয়ম অনিয়ম বোঝাচ্ছ? এ পর্যায়ে মুখ খুলল মুনিরা। কর্কশ কণ্ঠে সে বলে উঠল, দরকার নেই তো তোমার এত কথা বলার। তোমার চেয়ে ভালো মেয়ে আমাদের ছেলের জন্য আনব। কোনো ভালো পরিবারের মেয়ে এই ঘরের বউ হয়ে আসবে না। কোনো ভালো মেয়ে বিয়ে করবে আরাফকে। হ্যাঁ, যদি পটিয়ে পারে আরাফ তাহলেই করবে। তাই আমি যে অফারটা দিচ্ছি মেনে নিন সবাই। আরাফকে বুঝান। এতে করে শরীয় ফ্রি পাবেন। উপমার এসব কথা শুনে চুপচাপ দাঁড়িয়ে আছে আরাফ। নাক কান রাগে লাল হয়ে আছে তার। সায়নী বলল, মা, আরাফ তোমাকে অনেক ভালোবাসে। আমাদেরও অনেক ভালোবাসে সে। কি করে আমাদের ফেলে থাকবে সে? সে আমি জানি না। তবে দুই শাশুড়ির সংসারে আমি থাকতে পারব না। আরাফ আমাকে ভালোবাসলে এই শর্তটা মানতেই হবে। আরাফের দিকে তাকিয়ে উপমা বলল, কি ব্যাপার আরাফ?
উপমা চলে গেলে তোমার লাইফে কে আসবে? কে মানবে তোমাদের ফ্যামিলির এসব? সায়নী বলল। এছাড়া অন্য কোনো শর্ত কি দেয়া যায় না মা? কিছুক্ষণ ভেবে উপমা বলল, পেয়েছি। আমার হবু শ্বশুর তার যেকোনো একজন স্ত্রীকে ডিভোর্স দিলেই কিন্তু হয়ে যায়। তাহলে আমাকে আর 2 শাশুড়ি নিয়ে থাকতে হলো না। আমার মা বাবাও নিশ্চিত থাকবে। কেউ নোংরা ফ্যামিলির বউও বলবে না। সবাই বলবে উপমা এসেই বাড়িটাকে নোংরামুক্ত করল। কিন্তু কাকে ছাড়বে হবু শ্বশুর? হ্যাঁ, এখানেও কিন্তু ভালো সমাধান আছে। আরাফের আসল মা যিনি, তিনি থাকলেই হয়। বাকিজনের কি দরকার এই সংসারে? সো বলুন আন্টি, আরাফের আসল মাকে? উপমার প্রশ্ন শুনে থমকে গেল সায়নী। মুনিরা রাগে গিজগিজ করতে করতে বলল, তুমি যদি এই বাড়ির বউ হও, আমি নিজেই চলে যাব এই বাড়ি ছেড়ে। সত্যি? যেতেই পারেন। তবে আরাফের আসল মা হলে যাবার দরকার নেই। অনেক হয়েছে। আরাফের গলার স্বর শুনে উপমা বলল, না হয়নি অনেক। তুমি আমাকে ভালোবাসলে এটা তোমার করতেই হবে। থাপ্পড়টা আমি ভুলিনি আরাফ। মায়েদের জন্য আমাকে মেরেছ এবার। আমার জন্য কি করতে পারো তুমি দেখিয়ে দাও। না হলে কোনো ভরসায় আমি থাকব তোমার কাছে? দাঁতে দাঁত চেপে আরাফ বলল, থাকার কোনো দরকার নেই। তুমি আসতে পারো। আমার জীবনে এমন কোনো মেয়ে দরকার নেই যে আমার ফ্যামিলিকে অসম্মান করে। এসব তুমি কি বলছো আরাফ? আমি আমার ভালোবাসার পরীক্ষা চাইছি। এটা অন্যায়? ন্যায় অন্যায় বিচার করার বোধশক্তি আছে তোমার? আমি খারাপ কিছু করার আগেই তুমি এখান থেকে বেরিয়ে যাও উপমা। আমার মায়েদের সামনে কোনো মেয়ের অপমান আমি করতে পারি না। না হলে? অবাক চোখে তাকিয়ে উপমা জিজ্ঞাসা করল, না হলে কি? সেদিনের মতো থাপ্পড় দিতে একটা না, কয়েকটা দিতাম। এই তুমি আমাকে ভালোবাসো? এই আমি তোমাকে ভালোবেসেছি? ভাবতেই নিজের প্রতি ঘৃণা হচ্ছে আমার। প্লিজ যাও তুমি এখান থেকে। না হলে দারোয়ান ডাকতে বাধ্য হব আমি। উপমার চোখে পানি। তার ভালোবাসা হেরে গিয়েছে। আরাফ হারিয়ে দিয়েছে। কাঁদতে কাঁদতে বেরিয়ে পড়ল সে খান বাড়ি থেকে। এদিকে সায়নীর চোখ জোড়া ছলছল করছে। উপমার কথা অনুযায়ী আরাফের যে মা নয় তার কি থাকা দরকার এখানে? আসলেই তো। আরাফের দিকে তাকিয়ে সায়নী বলল, উপমাকে ফিরিয়ে আনো আরাফ। আমি তোর আব্বুকে ডিভোর্স দিয়ে দূরে কোথাও চলে যাব। সায়নীর কাছে এসে তাকে জড়িয়ে ধরল আরাফ। কাঁদতে কাঁদতে বলল, আমার জন্যই তোমাকে এসব শুনতে হয়েছে বড় আম্মু, আমার জন্য। কিন্তু তুমি ওর কথায় কেন মনে কষ্ট পাচ্ছ? তুমি আমার জন্য কি তা আমি জানি। শুধু কি গর্ভধারণ করলেই মা হওয়া যায়? আমার জন্য যে উপমা চলে গেল, এটা করলে হয়তো তোর ভালোবাসা ফিরে আসবে। চাই না আমার এমন ভালোবাসা যে আমার আম্মুকে সম্মান দিতে জানে না। আসলে উপমা আমার ভালোবাসা না, সে আমার ভুল। ভুল মানুষকে মন দিয়েছিলাম আমি, ভুল মানুষকে। সায়নী ও আরাফ একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে। তাদের দিকে তাকিয়ে কাঁদছে মুনিরাও। আরাফ জন্মের সময় সায়নী ডাক্তারকে বলেছিল, দুজন থেকে যদি একজনকেই বাঁচানো যায় তবে যেন রোগীকে বাঁচানো হয়। অথচ মুনিরা তাকে বলেছিল বাচ্চাটিকে নিয়ে সুখে থাকতে। মুনিরা নিজে বাঁচতে চায়নি। সায়নীর কাছে নিজের বাচ্চা তুলে দিয়ে নিজে পরপারে চলে যেতেও রাজি ছিল। মুনিরা তা সায়নীকেও জানায়। তবুও সায়নী স্বার্থপর হয়নি। দুই বোনের এই ত্যাগের জন্যই হয়তো সেদিন মিরাক্কেল হয়ে যায়।
বেঁচে যায় মুনিরা ও তার সন্তান দুজনেই। তবে মুনিরা সুস্থ হয়েই তার সন্তানকে তুলে দেয় সায়নীর হাতে। দুজনের সবটা জেনে আফরান খুব অবাকই হয়। এই দুইটা নারীই যে মহৎ তাতে কোনো সন্দেহ নেই। সেদিনের পর থেকে দুজনের প্রতি ভালোবাসা ও সম্মান আরও যেন বেড়ে যায় আফরানের। আরাফকে কখনো বুঝতে দেয়নি কেউ কে তার আসল মা। সমান ভালোবাসা পেয়েছে সে দুজনের কাছেই। তাই সে সায়নীকে বড় আম্মু ও মুনিরাকে ছোট আম্মু ডাকে। ভালোবাসে দুজনকে প্রচুর। আর তাদের নামে এসব কথা সে সহ্য করবে এমনটা কখনো হবে না। আরাফ যে বুঝতে পেরেছে উপমা মেয়েটা তার ও তার পরিবারের জন্য ঠিক নয়, এটাই অনেক। সায়নীর মনেও উপমাকে নিয়ে আর সংকোচ থাকবে না। আপনমনে এসব ভেবে চোখের পানি মুছে মুখে হাসি ফুটাল মুনিরা। আচ্ছা আপু, বাবুর নাম কি দেয়া যায়? তুই দে মুনিরা। কেন? তুমি দাও। স দিয়ে দাও, তোমার সাথে মিলিয়ে। না, ম দিয়ে দে, তোর সাথে মিলিয়ে। আরে তুমি দাও। আরে তুই দে। দাও না। দে না। সায়নী ও মুনিরার কথোপকথন শুনে আফরান বলে উঠল, বাচ্চা শুধু তোমাদের, আমার নয় কি? নাম আমিই দিব। ওর নাম হবে আরাফ খান। নামটি শুনে সায়নী ও মুনিরা দুজনে একসাথেই বলে উঠল, চমৎকার। আরাফকে কোলে নিয়ে সায়নীর কাছে এসে তার কোলে তুলে দিয়ে মুনিরা বলল, তুমি জানো না আপু, তুমি আমার জন্য কি? বাইরের মানুষ যাই বলুক না কেন, আমরা ঠিক থাকব। আর এই যে আরাফ, ওকে মানুষের মতো মানুষ করার দায়িত্ব তোমার। সবাই যেন দেখে বলে, এই যে আরাফ একদম সায়নীর মতো হয়েছে। মুনিরার কথা শুনে সায়নী মুচকি হেসে বলল, আরাফ একদম তার বাবা ও মায়েদের মতো হয়েছে। আগের স্মৃতি মনে করে ডুকরে কেঁদে উঠল সায়নী। সে কখনো আরাফকে সৎ ছেলে মনে করেনি। আরাফও তাকে সৎ মা ভাবেনি। তাহলে বাইরের মানুষের কি অসুবিধে? বারবার কেন আরাফের আসল মাকে, এটাই তারা জানতে চায়। কেন? বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে যায়। তবুও সায়নীর মনের অস্থিরতা কাটেনি। মুনিরা তার রুমে এসে বলল, ওই বেয়াদব মেয়ের কথায় কষ্ট পাবার কি আছে বলো তো আপু? আমি কষ্ট পাচ্ছি না, তুমি পাচ্ছ। দেখেছ ওই মেয়ের আসল রূপ? এখনো বলবে ওই মেয়ের পক্ষে তুমি? আমি আরাফের পক্ষে, ওই মেয়ের না। আচ্ছা, আরাফ যদি এখনো ওই মেয়েকে আনতে চায় তবে? তাহলেও আমি আরাফের পক্ষে। তার জন্য যদি আমাকে চলে যেতে হয় রাজি আছি। সায়নীকে পেছনে থেকে জড়িয়ে ধরে মুনিরা বলল, তুমি এত ভালো কেন আপু? ভেবেছিল আজ উপমা তার আম্মুদের সরি বলবে। অথচ কি হয়ে গেল? আজ মেহেনুবার বলা কথাটি বড্ড মনে পড়ছে আরাফের। ভুল মানুষকে ভালোবাসা আসলেই অনুচিত। পকেট থেকে মোবাইল বের করে উপমার নাম্বার ব্লক দিল আরাফ। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলল সে, আজ তুমি সত্যিই আমার মন থেকে উঠে গেলে উপমা। নিমিষেই মনের গহীনে থাকা ভালোবাসা হারিয়ে গেল আমার। তুমি সেই উপমা নও যাকে আমি চেয়েছিলাম। সেই উপমা নও তুমি, যাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম। সন্ধে 6টায় মিশিকারা ফিরে আসলো খান বাড়িতে। যে যার যার রুমে চলে গেলে সায়নীর উদ্দেশ্যে মিশিকা জিজ্ঞাসা করল, আরাফকে জিজ্ঞেস করেছিস সে এই বিয়েতে রাজি কিনা? না মানে? আমি রাজি মেহেনুবাকে বিয়ে করতে। পেছনে থেকে আরাফের মুখে কথাটি শুনে সায়নী চমকে গেলেও মুখে হাসি ফুটে মিশিকা ও মুনিরার। মিশিকা ও মুনিরা খুশি বিনিময় করলেও ছেলের মুখের দিকে তাকিয়ে দীর্ঘ একটা শ্বাস ফেলল সায়নী। আরাফের মনে যে তুফান চলছে এটা তার অজানা নয়। উপমা একদিন পস্তাবে।
নিজের ভুল সে বুঝবে। সেদিন হয়তো অনেকটা দেরি হয়ে যাবে, কিন্তু আরাফও সেদিন পারবে তো নিজেকে উপমার কাছ থেকে দূরে রাখতে। আরাফের সামনে বসে আছে রুমানা। ভ্রু জোড়া কুঁচকে সে জিজ্ঞাসা করল, সত্যি তুই মেহনুবা আপুকে বিয়ে করবি? আরাফ জবাব দিল, হু, জেদের বসে করছিস না তো ভাইয়া? তুই জানিস না উপমা আমাকে কি কি বলেছে। আমি নাকি কোনো ভালো ফ্যামিলির মেয়ে বিয়ে করতে পারবো না। মেহনুবাকে বিয়ে করে দেখিয়ে দিব আমি। সবার চিন্তাধারা ওর মতো নোংরা নয়। তাহলে তুই জেদের বসেই বিয়েটা করতে রাজি হয়েছিস। এটাকে যদি জেদ বলে তাহলে জেদি। পরে যদি ওই উপমা ভুল বুঝে ফিরে আসে? আসবে না। যদি আসে? চুপ হয়ে গেল আরাফ। তার নিশ্চুপ মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে রুমানা বলল, জেদের বসে মেহনুবা আপুর লাইফটা খারাপ করিস না। সত্যি বলছিস তুই রোমানকে বিয়ে করবি? রূপা আক্তারের প্রশ্নে উপমা জবাব দিল, হ্যাঁ বললাম তো। যত দ্রুত সম্ভব বিয়ের আয়োজন করো। তুই আমাদের একমাত্র মেয়ে, ধুমধামে ভাবেই বিয়ে দিব তোর। সেটা কি দ্রুত করা যায় না? আমি রোমানের পরিবারের সাথে কথা বলবো। তারা যদি না পারে অন্য পাত্র দেখো। 7 দিনের ভেতর বিয়ে করব আমি। রূপা আক্তার বুঝতে পারলেন উপমার মনের অবস্থা ভালো না। এই সুযোগটা কাজে লাগিয়ে তার বিয়েটা দিয়ে দিলেই যেন বাঁচে তারা। কিন্তু রোমানের পরিবার রাজি হবে তো এত তাড়াতাড়ি বিয়ের অনুষ্ঠান করতে? রুমানার কথা ভাবাচ্ছে আরাফকে। সে কি আসলেই মেহনুবাকে ভালো রাখতে পারবে? মেহনুবা ভালো কাউকে ডিসার্ভ করে, তবে সেও কি তার মায়েদের ভালো রাখতে পারবে? নাকি মিশিকা অর্থাৎ তার মায়ের কথায় বিয়েটা করতে রাজি হয়েছে? এমনটা হলে মেহনুবার সাথে খুব দ্রুত কথা বলা উচিত। তারও যদি উপমার মতো চিন্তাধারা থাকে। না, রিস্ক নিতে চায় না আরাফ। মেহনুবার সাথে কথা বলার জন্য খুঁজতে লাগল তাকে। আমার ছেলেটা বড্ড মা পাগল, এতে তোমার আপত্তি নেই তো? মুনিরার কথা শুনে মুচকি হেসে মেহনুবা বলল, অবশ্যই না। যে ছেলে মায়েদের এত ভালোবাসে, সে নিশ্চয় তার স্ত্রীকেও ভালোবাসবে। জানো নিশ্চয়? জি। মেহনুবার উদ্দেশ্যে সায়নী বলল, তুমি কি এই বিয়েতে রাজি আছো? নাকি মিশিকার কথাতেই? এমন কিছু নয় আন্টি। আরাফ যদি চায় আমিও রাজি আছি। আমাদের কোনো কিছু নিয়ে তোমার কোনো অভিযোগ নেই তো? কি যে বলেন না আন্টি। আমি 2টা মায়ের আদর পাব যেমনটা আরাফ পেয়েছে। আর আপনাদের যে মেয়ের অনেক শখ আমি শুনেছি। আপনাদের কাছে আমি ভালোই থাকব। আর আরাফ? না মানে কেমন লাগে তাকে? সায়নীর উদ্দেশ্যে মুনিরা বলল, ভালো না লাগলে নিশ্চয় রাজি হতো না। দেখো কি প্রশ্ন করেছ, লজ্জায় মেয়েটার মুখ লাল হয়ে আছে। আরে আমরা আধুনিক হবু শাশুড়ি, এসব প্রশ্ন করতেই পারি। তাছাড়া আমরা বউ আনছি না, মেয়ে আনছি, মেয়ে। হয়েছে, এবার চুলগুলো আছড়ে দাও আমার। আচ্ছা আয়। তারপর আমার গুলোও দিবি। মেহনুবা তাদের উদ্দেশ্যে বলল, আমি দিই? মুনিরা বলল, দুজনকেই? হুম। প্রথমে বড় আন্টি তারপর ছোট আন্টি। ভালো বুদ্ধি। আমরাও দেখি হবু মেয়ে কেমন চুল আছড়ে দিতে পারে। কথাটি বলেই হেসে উঠল মুনিরা। তার সাথে যোগ দিল সায়নী ও মেহনুবা। আর দূর থেকে তাদের হাসিমাখা মুখ দেখে হেসে চলেছে আরাফ। এতক্ষণ আড়াল থেকে দাঁড়িয়ে সবটা শুনেছে সে। এমন দৃশ্য দেখে তার মনটা জুড়ে গেল। তার ভালোবাসা পূর্ণতা পায়নি, মায়েদের পছন্দই না হোক পূর্ণতা পাক। দুলা ভাই,
তাসুর ডাকে দাঁড়িয়ে পড়ল আরাফ। তাসুর দিকে তাকিয়ে বলল, দুলা ভাই। হু, হয়নি এখনো, হয়ে যাবা। আর কয়দিন। যাক, খুশি তো এই বিয়েতে? হঠাৎ এই প্রশ্ন? জানতে চাইলাম আর কি। তুমি খুশি না? আমার ক্রাশ আমার দুলাভাই হতে যাচ্ছে। খুশি তো হবই। আমি ক্রাশ তোমার? হু। কখন? অনেক আগে থেকে। তার মানে মেহনুবারও? না, আপু তো তোমাকে দুই চোখে সহ্য করতে পারত না। কি? হুম, এমনটাই দেখাতো সে। তবে এখন আমার মনে হচ্ছে আগে থেকেই সে তোমাকে পছন্দ করত। কেন মনে হচ্ছে? না হলে এত সহজে বিয়েতে রাজি হতো নাকি? তুমিই বলো। সে তো আতিকের সাথেও হয়েছিল। হয়নি। আম্মুরা অনেক বুঝানোর পরে হয়েছে। সায়নী আন্টি আতিককে পছন্দ করেছে এমনটা বলার পরে হয়েছে। আমার মনে হয় সায়নী আন্টি তোমার কথা বলেনি তো, তাই অভিমান করে আপু রাজি হয়ে গিয়েছিল। তুমি ওর সৎ বোন? মানে কি? তাহলে কিছুই সিউর করে জানো না কেন? আপু কেমন চাপা স্বভাবের জানোই তো। হু। আচ্ছা, তুমি কি আপুকে আগে থেকে পছন্দ করতে? না। তাহলে রাজি কেন হয়েছ? প্রেম, ভালোবাসা, আগে থেকে পছন্দ এসব ছাড়া বুঝি বিয়ে হয় না? এই যুগে কই হয়? ওহ, তার মানে তুমি কাউকে ভালোবাসো? বলো বলো। এই না, এমন কিছু না। তাহলে এত কনফিডেন্স সহকারে এসব বলছো যে? আমি বাসি না তবে বাসব। ভাগ্যিস তোমাদের বিয়ে ঠিক হয়ে গিয়েছে। না হলে তোমার পাশে থাকতে থাকতে তোমার প্রেমেই পড়ে যেতাম। আরাফ শান্ত স্বরে বলল, আমার যেকোনো একজন হলেই হবে। তবে যেন তার মধ্যে আমার ফ্যামিলির জন্য রেসপেক্টটুকু থাকে। মারা তো পরশুই চলে আসবে তাই না? মিশিকার প্রশ্নে জবাব দিল পাবেল। হুম। তাড়াতাড়ি বিয়ের আয়োজনটা সেরে ফেলব। তুমি খুশি তো? কেন হব না? আমি তো আরাফকে মেয়ের জামাই হিসেবে দেখতে চেয়েছি। হু। তবে মেহনুবা যে এত সহজে রাজি হবে আমি ভাবিনি। ডাক্তার হতে হবে কথা নেই। হ্যান্ডসামই যথেষ্ট। আরাফ ছেলেটা এমনি। মেহনুবার জায়গায় অন্য কেউ হলেও রাজি হতো। এই যে যেমন তুমি। নিজে ডাক্তার হয়ে আমার প্রেমে পাগল ছিলে। কেন? আমি হ্যান্ডসাম ছিলাম বলে। হু, তখন এসেছিলাম বলো ভাগ্যিস। না হলে তো তুমি সায়নীর শোকে ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে যেতে। মন্দ বলনি। মুখটা প্যাঁচার মতো করে আছে মিশিকা। তার মুখের দিকে তাকিয়ে পাবেল হেসে বলল, মেয়ের বিয়ে দিতে যাচ্ছ, পাগমালি কমল না তোমার? নিজের রুমের বারান্দায় বসে আছে আরাফ। মেহনুবাকে নিয়ে তার মনে কোনো সন্দেহ আর নেই। এই মেয়ে নিশ্চিত তার পরিবারকে ভালো রাখবে। তবে সে নিজে ভালো থাকতে পারবে তো উপমাকে ছাড়া? চোখ জোড়া বন্ধ করে উপমার কথা মনে করতে চাইল আরাফ। চোখ বন্ধ করতেই ভেসে আসছে সেই দৃশ্য ও কানে শুনছে উপমার সেই কথা। কোনো ভালো ফ্যামিলির মেয়ে তোমাকে বিয়ে করবে। চোখ জোড়া খুলে ফেলল আরাফ। আগে চোখ বন্ধ করলেই উপমার সাথে কাটানো সেই মুহূর্ত ভেসে আসত। উপমা দূরে থাকলেও উপলব্ধি করতে পারত তাকে। আর আজ একবার নয়, কয়েকবার সুযোগ দিয়েছে সে তার ভালোবাসাকে। কিন্তু ফলাফল শূন্য। মানুষ না হয় একবার ভুল করে। বারবার যেটা করা হয় সেটা ভুল নয়। আর উপমা যা করেছে এর কোনো ক্ষমা হয় না। তার বাসায় এসে সে জানতে চেয়েছে কে তার আসল মা। আরাফ কি কখনো ভেবেছিল তার ভালোবাসার মানুষটাই তাকে এভাবে আঘাত করবে? বারবার আঘাত করবে।
ভালোবাসা মানেই কি শুধু দুটো মানুষের মনের বা শারীরিক মিলন? বিশ্বাস, ভরসা বলতে কিছু নেই? নাকি উপমার কাছে নেই? অসহ্য যন্ত্রণা অনুভব করছে আরাফ। মাথাটা তার প্রচণ্ড ব্যথা করছে। কি ভেবেছিল আর কি হয়েছে? এখন কি করার উচিত আরাফের? ব্যর্থ প্রেমিকের মতো নিজেকে গুটিয়ে নেয়া, নাকি এক কোনায় বসে বসে সিগারেটের ধোঁয়া উড়ানো? আমার মনে হয় এখন এক কাপ চা প্রয়োজন তোমার। মেহনুবার কথায় তার দিকে পেছনে ফিরে তাকালো আরাফ। চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সে। আরাফ তার হাত থেকে কাপটা নিয়ে চুমুক দিল চায়ে। বেশ ভালোই লাগছে তার। কোনো কথা না বলে চাটা শেষ করল সে। বারান্দায় থাকা চেয়ারের কাপটা রেখে মেহনুবার উদ্দেশ্যে বলল, কি করে বুঝলে আমার এখন চা দরকার? তোমার উপর দিয়ে যা যাচ্ছে তাতে করে না বোঝার কারণ নেই। আজ উপমা এসেছিল বাসায়। জানো? না তো। আবারও অপমান করেছে সে। তাই বুঝি রাজি হলে বিয়েতে? নিশ্চুপ হয়ে গেল আরাফ। কিন্তু মেহনুবা মৃদু হেসে বলল, জানো আরাফ, আমি ভাগ্য বিশ্বাসী। তাই আতিকের সাথেও বিয়েতে রাজি হয়ে গিয়েছিলাম। ভাগ্যে থাকলে সেই আমার জীবনসঙ্গী হবে এমনটাই ভেবেছি। কিন্তু দেখো, বিয়েটা হতে হতেও ভেঙে গেল। এখন আমার সাথে এই ঘটনার পুনরাবৃত্তি আবার হতে পারে জেনেও তোমার সাথে বিয়েতে রাজি হয়েছি আমি। কেমন? এই যে উপমা ফিরে আসলে তুমি তার হয়ে যাবে, এমনটা আর হবে না। সে শুধু আমাকে আঘাত করতেই ফিরবে। আর যদি ভালোবাসতে ফিরে? চুপ হয়ে গেল আরাফ। এত কিছুর পরেও উপমা ফিরলে কি করবে কেন সে বলতে পারে না। তার তো উচিত বলা, উপমা ফিরলেও আর কিছুই সম্ভব নয়। তবুও কেন পারছে না সে? মেহনুবা বলল, ভাগ্য বিশ্বাস করি বলেই আমি রাজি হয়েছি। তবে তোমার মনের অবস্থাটা আমি পুরোপুরি না বুঝলেও বুঝছি। আমাকে যে তুমি উপমার জায়গা দিতে পারবে না সেটা আমি জানি। কিন্তু ভাগ্য যদি আমাদের এক সূত্রে গেঁথে রাখে তাহলে কিছু করার নেই। ভালো না বাসো, তবুও রয়ে যাব। কারণ? মেহনুবা থেমে গেলে আরাফ তাকে জিজ্ঞেস করল, কারণ? কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তাই চেষ্টা করব তোমাকে সুখে রাখতে, কষ্ট না দিতে। তোমাকে এভাবে দেখতে যে মোটেও ভালো লাগছে না আমার। তোমার খুশির জন্য সবটা করতে পারবো আমি। ভাগ্য বিশ্বাসীর সাথে আজ আমি ভালোবাসায়ও বিশ্বাসী আরাফ। কথাটি আপনমনে বললেও আরাফকে বলল না মেহনুবা। আরাফের উদ্দেশ্যে সে শুধুই বলল, কিছু না। তবে বিয়ের আগ পর্যন্ত যদি তুমি ডিসিশন বদলাতে চাও বদলাতে পারো। আমি তোমার সাথে আছি। হুম। মেহনুবা চলে যেতে চাইলে আরাফ তার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, তুমি কি আমাকে ভালোবাসো? আরাফের প্রশ্ন শুনে থমকে গেল মেহনুবা। হঠাৎ এমন প্রশ্ন আরাফের। সে কি কিছু আন্দাজ করতে পেরেছে? যদি তাই হয়, সে হয়তো ভাববে নিজের ভালোবাসার জন্য আমি তাকে চাইছি। কিন্তু আসলেই তো এমন না। আমি যে আরাফকে সুখে দেখতে চাই। কি হলো বলো মেহনুবা? ভালোবাসো আমাকে? না হলে আমার সম্পর্কে সবটা জানার পরেও রাজি হয়েছ কেন? শুধুই ভাগ্যের উপর বিশ্বাস করে? নাকি অন্য কিছু? সব কথা বলতে হয় না। কিছু কথা লুকায়িত থাকাই শ্রেয়। কথাটি বলেই মেহনুবা চলে গেল। আরাফ দাঁড়িয়ে রইল নিজের জায়গায়। তোমাকে যে ভালোবাসে তুমি যদি তার কাছেই থাকো, তবে সুখী বেশি হবে। এমন একটা প্রচলিত কথা শুনেছে আরাফ। আজ তাসুর কথা শুনে মেহনুবাকে উপলব্ধি করতে চেয়েছে আরাফ। পেরেছেও সে। মেহনুবার চোখে নিজের জন্য ভালোবাসা দেখেছে আরাফ। মুখে স্বীকার না করলেও চোখে স্বীকারোক্তি প্রকাশ পেয়েছে তার।
আগে যদি মেহনুবার ভালোবাসা উপলব্ধি করতে পারত তাহলে কি এমন কষ্ট পেতে হতো? আরাফ। আফরানের ডাকে ঘোর কাটল আরাফের। বাবার ডাকে সে বারান্দা থেকে বেরিয়ে রুমে আসল। তার উদ্দেশ্যে আফরান সরাসরি প্রশ্ন করল, সবটা ভেবে এই সিদ্ধান্ত নিচ্ছিস তো? কিসের? মেহনুবাকে বিয়ে? হু, বিয়ের পরে যদি উপমা ফিরে আসে? তাহলে? আসবে না। আসলেও কি করবি এখন থেকে ভেবে নে। হুম। আমি নিজে দুটো বিয়ে করে তোকে এসব জ্ঞান কেন দিচ্ছি ভাবছিস? না বাবা, ভাবতেই পারিস। তবে আমার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা ছিল। ভুলও বলতে পারিস। কিন্তু আমার সাথে যেটা হয়েছে সেটা তোর সাথে হতে হবে বলে কথা নেই। তাই যা সিদ্ধান্ত নিবি ভেবেই নিবি। আমার মতো সিদ্ধান্তহীনতায় ভুগিস না। আমরা তোর সাথে আছি। জি আব্বু। কথাটি বলেই চলে গেল আফরান। বিছানার উপরে বসে আরাফ নিজের মনে বলল, উপমা আমার ভুল, আমার ভুল উপমা, ভুল আমার উপমা। আজ থেকে এটাই সত্যি। মুনিরার মনে আছে আরাফকে নিয়ে ভয়। আরাফ যে উপমাকে সত্যিকার অর্থে ভালোবেসেছে এতে কোনো সন্দেহ নেই। কিন্তু উপমা আরাফের জন্য সঠিক নয়। যদিও আরাফ তা আজ বুঝতে পেরেছে, তবুও ভয় থেকেই গেল মনের মাঝে মুনিরার। ভালোবাসা যে বড্ড বেহায়া। সে নিজেও বেহায়াপনা করেছে, কিন্তু তার ভালোবাসার মানুষটি উপমার মতো ছিল না। তাই তো আরও বেশি ভালোবেসে ফেলেছিল সে আফরানকে। উপমা ফিরে আসলেও কোনোদিনও আরাফকে ভালো থাকতে দিবে না। তাই যা করা উচিত খুব দ্রুত করতে হবে। হ্যাঁ, আরাফ আর মেহনুবার বিয়েটা খুব দ্রুত সারতে হবে। একবার সমাজের সকলের সামনে বিয়েটা হয়ে গেলে উপমা নামের আপদটা বিদায় হবে তাদের জীবন থেকে। এসব ভেবে লম্বা একটা শ্বাস ফেলল মুনিরা। এগিয়ে গেল সে ড্রয়িং রুমের দিকে। ড্রয়িং রুমে বসে আছে সকলে। আরাফ ও মেহনুবার বিয়ে নিয়ে আলোচনা চলছে। মুনিরা সকলের উদ্দেশ্যে বলল, যত দ্রুত সম্ভব মেহনুবাকে বউ করে আনতে চাইছি আমরা। পাবেল হেসে বলে উঠল, আমার বাবারা পরশুই চলে আসবে, সো আমার কোনো সমস্যা নেই। বরং আমিও নিশ্চিত হব বিয়েটা হয়ে গেলে। পাবেলের কথা শুনে যেন মনে শান্তি পেল মুনিরা। সায়নীর দিকে তাকিয়ে বলল, 7 দিন পরেই বিয়ের তারিখ দিই। সায়নী বলল, খুব তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না? সবই যখন ঠিক আছে দেরি কেন করব? না মানে আত্মীয় স্বজনদের দাওয়াত দেয়া, কেনাকাটা এসব করতে হবে না? এত তাড়াহুড়ো করলে কি হয়? আমাদের একমাত্র ছেলের বিয়ে বলে কথা। জি 7 দিন পর নয়, বিয়েটা 1 মাস পরে দিলে ভালো হয়। পেছনে থেকে মেহনুবার কথা শুনে সকলে তার দিকে দৃষ্টি দিল। মেহনুবা শান্ত স্বরে বলল, নতুন জীবন শুরু করতে যাচ্ছি, এত তাড়াহুড়ো করতে চাই না। সবটা আস্তে ধীরে করতে চাই, যাতে পরবর্তীতে এই নিয়ে কোনো আক্ষেপ না থাকে। মেহনুবার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে তাসু। সে মেহনুবাকে সমর্থন করে বলল, হ্যাঁ, আমাদের মার্কেটিং করতেই তো 10 দিনের মতো লেগে যাবে। 7 দিনে বিয়ে, জাস্ট ইম্পসিবল। মুনিরা বলল, আরে সব হয়ে যাবে, আমরা আছি না। মুনিরার উদ্দেশ্যে পাবেল বলল, আমি জানি মেহনুবাকে সবার অনেক পছন্দ, কিন্তু মেহনুবা ঠিক বলছে, তাড়াহুড়ো করা ঠিক হবে না। তাছাড়া আমার বড় মেয়ে মেহনুবা। এমনভাবে বিয়ে দিব যেন এই বিয়ের কথা সকলের মনে থাকে। সায়নী বলল, হ্যাঁ, তাহলে পরের মাসেই বিয়েটা হচ্ছে। সায়নী মনেমনে খুশি হলেও মুনিরা হতে পারল না।
সায়নী এখনো ভাবছে উপমা ভুল বুঝে ফিরে আসবে। আর মুনিরার চিন্তা, সে ফিরে আসলে সবটা ভেস্তে যাবে। এমনটা যেন না হয়। সিঁড়ি বেয়ে উপরে উঠছে মেহনুবা ও তাসু। তাদের ডেকে মিশিকা বলল, জামা কাপড় গুছিয়ে নে তোরা, কাল সকালেই বাসায় যাব। মেহনুবা আচ্ছা বলে তাসুর সাথে উঠতে লাগল। এদিকে মিশিকার কথা শুনে সায়নী বলল, চলে যাবি মানে? কেন যাবি? বারে, দেশে যে একটা বাড়ি আছে সেটা ভুলে গেলে চলবে। আর তাছাড়া ভাইয়ার বাসায়ও থাকতে হবে কিছুদিন, না হলে রাগ করবেন। এখান থেকে যা, আবার চলে আসিস। না রে, আবার আসব। যতদিন দেশে আছি আসা যাওয়া তো থাকবেই। তুই আর জোর করিস না। তাসু তুই রুমে যা, আমি একটু আসছি। মেহনুবার কথা শুনে তাসু দুষ্টু একটা হাসি দিয়ে বলল, ওহো, হবু হাজবেন্ডের রুমে গিয়ে ইটিস পিটিস করবি? ছি। মেহনুবার দিকে তাকিয়ে তাসু বলল, তুই এত সিরিয়াস হয়ে যাস কেন বলতো আপু? আমি তো জাস্ট ফান করছিলাম। যা তো তুই, রুমে যা, আমি আসছি। আরাফের রুমের সামনে এসে মেহনুবা বলল, আসতে পারি? হুম, আমাদের বিয়ের ডেট ঠিক হয়েছে। কথাটি শুনেই যেন বুকের ভেতরে চিনচিনে ব্যথা অনুভব করল আরাফ। তার মুখের দিকে তাকিয়ে মেহনুবা বলল, দেরি আছে, আরও 1 মাস বাকি। সময়টা আমি চেয়ে নিয়েছি। কেন জানো? কেন? তোমাকে সময় দিলাম ভাবার জন্য, যাতে পরবর্তীতে তোমার আফসোস না হয়। আরাফ, সায়নীকে দেখে মেহনুবা বলল, আসুন আন্টি। ও তুমি আছো? আচ্ছা আমি পরে আসব। না আন্টি, কথা শেষ আমার। মেহনুবা চলে যেতেই আরাফের পাশে এসে বসল সায়নী। আরাফের উদ্দেশ্যে সে বলল, আগামী মাসে তোর বিয়ে শুনেছিস? হু, 1 সপ্তাহ পরেই হয়ে যেত কিন্তু। মেহনুবা সময় চেয়েছে। কেন জানো? হয়তো কেনাকাটা, প্রস্তুতি এসবের জন্য। না, ও সবটা জানে উপমার ব্যাপারে। অবাক চোখে তাকিয়ে সায়নী বলল, সত্যি? হ্যাঁ, তাই আমাকে সময় দিয়েছে। হুম, বুদ্ধিমতী মেয়েটা। কিন্তু সবটা জেনেও বিয়েতে রাজি হল। অবাক করার মতো বিষয়টা। হু। আরাফের হাত ধরে সায়নী বলল, তবে তোকে মেহনুবা ভালোবাসে। হয়তো। আর তুই উপমাকে? হুম। এখনো বাসিস? না। মনের কথা? মুখটা ফ্যাকাশে করে আরাফ জবাব দিল, বুঝতে পারছি না, কিন্তু ওকে আমি ভালোবাসতে চাই না। মৃদু হাসল সায়নী। আরাফের উদ্দেশ্যে বলল, আমি তোকে বলেছিলাম নিজের ভালোবাসাকে সুযোগ দিতে। হুম, দিয়েছিলি তুই, কিন্তু ফলাফল শূন্য। তোর ভালোবাসা হয়তো ভুল ছিল। সুযোগ পেয়েও তাই ফিরে আসেনি। তবে এরপরেও আমি ভয় ছিলাম। কেন জানিস? উপমা যদি নিজের ভুল বুঝতে পেরে ফিরে আসে। কিন্তু আজ মেহনুবা আমার ভয়টা কাটিয়ে দিল। উপমার জন্য সে আরও 1 মাস বাড়িয়ে দিল। মানে? মানে এবার সবকিছু ভাগ্যের উপরে ছেড়ে দে। উপমা যদি ভুল বুঝে নিজে ফিরে আসে এই 1 মাসের ভেতর, তাহলে তাকে মেনে নিবি। মেহনুবার হয়তো কষ্ট হবে, তবে সাময়িক। আর যদি উপমা ফিরে না আসে তবে তুই তাকে মানাতে যাবি না। এবার ভালোবাসা প্রমাণ করার সুযোগ ওর, তোর না। এত কিছুর পরেও উপমা ফিরে আসলে মেনে নিতে বলছো তুমি? হুম, কারণ ও তোর ভালোবাসা। তবে হ্যাঁ, যদি নিজ থেকে তোর বিয়ের আগে ফিরে আসে তবেই।
সায়নীকে জড়িয়ে ধরে আরাফ বলল, ধন্যবাদ আমার মনটা হালকা করার জন্য। আমি আসলেই সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। উপমা যদি আমার হয় তবে ফিরে আসবে। কেননা ভুলটা তার, আমার নয়। আর না আসলে আমি তাকে ভুলে যাব। রোমানের বাবার সাথে কথা বলে উপমার রুমে আসলেন রূপা আক্তার। উপমার উদ্দেশ্যে তিনি বললেন, রোমান ফ্যামিলি ট্যুরে দেশের বাইরে যাবে। 1 মাসের ভেতর বিয়েটা করতে পারবে না। কারণ এত তাড়াহুড়ো করে রোমানের বাবা ছেলের বিয়ে দিতে চান না। আমি তো সবটা খুলে বলতে পারছি না, তাই তারা আমাদের অবস্থা বুঝছেন না। তাহলে অন্য পাত্র দেখো। পাগলামি করিস না উপমা। পাত্র হলেই তো হয়ে গেল না? কেন পাত্রের কি অভাব পড়ছে? এত অল্প সময়ে কোনো পরিবার আয়োজন করতে রাজি হবে বল? আমি জানি না কিছু। বিয়ে করতে পারবে না, তবে এঙ্গেজমেন্ট সারতে পারা যায় বলেছেন রোমানের বাবা। কিন্তু তাও সপ্তাহ খানেক পর। বিশাল আয়োজন ছাড়া এনগেজমেন্টও করতে নারাজ তারা। ঠিক আছে, বিশাল আয়োজন শুরু করে দাও। এনগেজমেন্ট হলে এনগেজমেন্ট। আমি আরাফকে দেখাতে চাই, ওকে ছাড়া আমি ভালো থাকব। হ্যাঁ, আমার মেয়ের এনগেজমেন্ট দেখেই সে পাগল হয়ে যাবে। তোর দাম কতটা সে বুঝবে। পরের দিন সকাল 10টা। ব্যাগ কাল রাতেই গোছানো হয়ে গিয়েছে। মিশিকা ডাক দিয়েছে বেশ কিছুক্ষণ হল। নিজের বাসায় যাবার জন্য তৈরি হয়ে নিল মেহনুবা। তবে কেন যেন রুম থেকে বেরুতেই ইচ্ছে করছে না তার। এই বুঝি গেলে আর আসতে পারবে না। আরাফকে দেখতে পারবে না, পাবে না তার সঙ্গ। ভাবতেই মনটা খারাপ হয়ে যাচ্ছে মেহনুবার। হ্যাঁ, মেহনুবা উপলব্ধি করতে পেরেছে আরাফকে ভালোবাসে সে। আরাফকে সে ভালোবাসে, সেটা উপলব্ধি করার পর থেকেই বেহায়া মনটা তার আশেপাশে থাকতে চায় সারাক্ষণ। কি অন্যায় কি ভুল সে জানে না, শুধু জানে সে আরাফকে ভালোবাসে। তবে এই ভালোবাসা মানেই যে আরাফকে কাছে পেতে হবে তা নয়। আরাফ সুখে থাকলেই সে খুশি হবে। নিজের ইচ্ছেকে দমিয়ে রাখতে রাজি সে আরাফের জন্য। ব্যাগ গুছিয়েছ? দরজার পাশে আরাফকে দেখে দাঁড়িয়ে পড়ল মেহনুবা। আরাফ তার উদ্দেশ্যে বলল, নিচে সবাই অপেক্ষা করছে তোমার জন্য, তাই ডাকতে এসেছি। ব্যাগ গোছানো হয়ে গিয়েছে। মেহনুবার পাশে এসে আরাফ ব্যাগটা হাতে নিয়ে বলল, আসো। থাক, আমি পারব। সমস্যা নেই, আসো তুমি। আরাফের সাথে সিঁড়ি বেয়ে নিচে নামছে মেহনুবা। হঠাৎ সে বলে উঠল, 1 মাস পরে কি হবে আমরা কেউই জানি না। তবে দোয়া করব তুমি যেন তোমার ভালোবাসা ফিরে পাও। চলবে।